মেক্সিকোর এমন ভয়ঙ্কর একটা জেলে এত সহজ সরলভাবে ঘুরে বেড়ানো এই লোকটা নর্মাল কেউ না। এই লোকটার নাম হচ্ছে গিয়ে এল চাপো, যে কিনা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগ মাফিয়া। তার রুমের মধ্যে স্পেশাল কিছু সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, যেগুলোর মাধ্যমে তাকে 24 ঘন্টা নজরদারির মধ্যে রাখা হতো। তার রুমের মধ্যে আলো বাতাস যাওয়ার জন্য না ছিল কোনো ফুটো, না ছিল কোনো বড় জানালা। শুধুমাত্র গোসল করা এবং টয়লেট করার জন্য পাশে ছোট্ট একটা জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এত ভয়ঙ্কর সিকিউরিটি ব্যবস্থা থাকার পরেও এল চাপো সিকিউরিটি ক্যামেরার সামনেই হাঁটতে হাঁটতে তার ওয়াশরুমের দিকে যায়, কিন্তু সেখান থেকে আর সে কখনোই ব্যাক করে না। যখন আধা ঘন্টা পরে সিকিউরিটি মেম্বারদের শক হয় তার উপরে, তখন তারা দৌড়ে যখন তার সেলের মধ্যে চেক করতে যায়, তখন তারা দেখতে পারে ততক্ষণে অনেকটা লেট হয়ে গেছে। কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগ মাফিয়া এল চাপো ততক্ষণে জেল থেকে পালিয়ে গেছে। সেই কাজটা কি করে করলো, আমাদের আজকের ভিডিওতে আমরা সেই ব্যাপারটাই জানবো। সে কি করে ড্রাগ মাফিয়া হয়ে উঠলো, এই সমস্ত ব্যাপারগুলো আমরা ডিসকাশন করব। তো চলুন শুরু করি। 1957 সালে মেক্সিকোর বাদেরা গুয়াতো নামের ছোট্ট একটা শহরে জন্ম নেয়া এল চাপোর আসল নাম জোয়াকিন গুজম্যান। কিন্তু পরবর্তীতে এল চাপো নিজেই তার নামটা এল চাপো নামে ট্রান্সফার করে নিয়েছিল। আসলে ড্রাগ ডিলিংয়ের এই অভ্যাসটা সে তার বাবার থেকে পেয়েছিল। আসলে তার বাবাও ছিল একজন গরিব মানুষ, যে কিনা ছোটোখাটো একজন ড্রাগ ডিলারও ছিল। তবে যখন ছোটবেলায় এল চাপোকে সে ঘর থেকে বের করে দেয়, তখন এল চাপো রাস্তায় ঘুরছিল। অনেক কিছু ট্রাই করার পরেও কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। আর এই জন্য ফাইনালি বাধ্য হয়ে সেও তার বাবার ব্যবসায় মানে ড্রাগ ডিলিংয়ের রাস্তায় নেমে যায়। মাত্র 15 বছর বয়সেই সে ড্রাগ উৎপাদন করাও শুরু করে দিয়েছিল। সে তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গা খুঁজত, যেই জায়গাটা খুবই নিরিবিলি, এবং সেখানে সে মারিওনা চাষ করা শুরু করত। আস্তে আস্তে করে তার ড্রাগের বিজনেস এতটাই গ্রো করছিল, আর তার নাম ডাকও এতটা ছড়িয়ে পড়ছিল যে মেক্সিকোর বড় বড় ড্রাগ মাফিয়ারা তাকে তাদের দলে নিতে চাইত। এরপরে 70-এর দশকে এল গুয়ারো পালমা নামের একটা ড্রাগ গ্যাংয়ের সাথে ফাইনালি সে জয়েন করেই ফেলে। আসলে এই পুরো গ্যাংয়ের মধ্যে তার রোলটা দেওয়া হয়েছিল ম্যানেজিংয়ের রোল, মানে সে সমস্ত ব্যাপারটা দেখাশোনা করত। আর সে তার কাজের মধ্যে এতটাই স্ট্রিক্ট ছিল যে যদি 19 থেকে 20 হতো, মানে ডেলিভারি করতে একটু লেট হতো বা অন্য কোনো সমস্যা হতো, তাহলে সে সেই ডিলারকে সরাসরি শ্যুট করে মেরে ফেলত। এরপরে 1980-র দশকে সেই সময়ের সবচেয়ে পপুলার ড্রাগ ডিলার এল পাড্রিনো গালার্ডোর টিমে সে জয়েন করে নেয়। আসলে তখনকার সময় এই গ্যাংটা ছিল মেক্সিকোতে ড্রাগ সাপ্লাইংয়ের সবচেয়ে বড় গ্যাং। আর এই গ্যাংয়ের মধ্যেও তাকে সেম রোলটাই দেয়া হয়, সব কিছু ম্যানেজ করা এবং লজিস্টিকের ব্যাপারগুলো হ্যান্ডেল করা। তার মূলত কাজ ছিল কলম্বিয়া থেকে মেক্সিকোতে যে ড্রাগগুলো আসবে সেগুলোর উপরে ভালো করে নজরদারি করা। কিন্তু 1979 সালের দিকে যখন তাদের লিডার একটা এজেন্সির হাতে ধরা খেয়ে যায়, তখন এই টিমটা পুরোপুরিভাবে ভেঙে যায়। আর এই সুযোগের সদ্ব্যবহার করে এল চাপো তার নতুন একটা গ্যাংই শুরু করে দেয়, যেটার নাম সে দেয় সিনালোয়া কার্টেল। এখন আমেরিকাতে 2টা চ্যানেলের মাধ্যমে ড্রাগ যেত। একটা হচ্ছে গিয়ে ক্যারিবিয়ান দ্বীপগুলো থেকে ড্রাগ যেত, আর দ্বিতীয় ছিল মেক্সিকান বর্ডার দিয়ে ড্রাগ যেত। যদিও আমেরিকান এজেন্সিগুলো বেশিরভাগ ফোকাসই ক্যারিবিয়ান দ্বীপগুলোর দিকে দিয়ে রেখেছিল, আর সেখানে তারা বারবার করে বিভিন্ন অপারেশন চালিয়ে বড় বড় অনেক ড্রাগ ডিলারকে ধরেও ফেলেছিল। কিন্তু এই সুযোগটাই এল চাপো নিয়ে ফেলে। সে যখন দেখতে পারে যে আমেরিকান এজেন্সিগুলো শুধুমাত্র ক্যারিবিয়ান দ্বীপগুলোর দিকেই নজরদারি করছে, তখন সে ডিফারেন্ট চ্যানেলের ইউজ করে মেক্সিকোর বর্ডার ক্রস করে আমেরিকার মধ্যে ড্রাগ সাপ্লাই শুরু করে। সে বিভিন্ন রকমের ড্রাগ উৎপাদন করত, যেমন ম্যাথোফ্যাটমিন, হেরোইন, এস্টেস্টি, কোকেইন, মারিওনা। এগুলো তাকে সবচেয়ে বেশি প্রফিট দিত। এখন যদিও সে এই সমস্ত ড্রাগগুলোর দিকেই বেশিরভাগ ফোকাস করত, কারণ এগুলোই তাকে সবচেয়ে বেশি লাভ দিত, তবে এখান থেকে ড্রাগগুলো ইউএসএতে পৌঁছানো এতটাও ইজি ব্যাপার ছিল না। এই জন্য সে তার ব্রেইনের ইউজ করে, আর ফাইনালি অনেক চালাকি করে ইউএস বাহিনীকে ফাঁকি দিয়ে ইউএসএ ব্যবসা শুরু করে। সে প্রথমে সেই সমস্ত ড্রাগগুলো সাপ্লাই করা শুরু করে যেগুলোর স্মেল একটু কম, যেমন কোকেইন। এগুলোকে সে ফায়ার এক্সটিংগুইশার, চিলি পেপারের বক্স এবং গাড়ির রিমের মধ্যে ভরে স্মাগলিং করা শুরু করে, যেগুলোকে ড্রাগ শোয়া কুকুর পর্যন্ত ডিটেক্ট করতে পারতো না। কিন্তু সমস্যা ছিল বাকি যেই ড্রাগগুলো ছিল সেগুলো এত সহজে আমেরিকা পাঠানো যাচ্ছিল না। এই জন্য সে পরবর্তীতে এমন একটা টেকনিকের ইউজ করে যেটা পরবর্তীতে তার সিগনেচার টেকনিকই হয়ে যায়, আর সেই টেকনিকটা ছিল টানেল। আসলে সে লক্ষ লক্ষ ডলার খরচ করে বিভিন্ন রকমের এক্সপার্টদের মাধ্যমে বিভিন্ন রকমের টানেল বানাতো, যেই টানেলের মধ্যে ইলেকট্রিসিটি এবং ভেন্টিলেশনের পুরো ব্যবস্থা থাকতো। আর পরবর্তীতে এই টানেলগুলোর মাধ্যমেই সে ইউএসএতে বিভিন্ন রকমের ড্রাগ সাপ্লাই করা শুরু করে। 1990 সালে যখন ইউএস ফেডারেল আর্মিরা প্রথমবার এল চাপোর একটা টানেল পেয়ে যায়, তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা ভাবতেই পারছিল না যে এত বড় একটা টানেল বানানো হয়েছে শুধুমাত্র ড্রাগ সাপ্লাই করার জন্য। এই টানেলটা 300 ফিট চওড়া ছিল, যেটার মধ্যে বিজলির সুব্যবস্থাও ছিল।
আর এই টানেলটা শুরু হয়েছিল একটা ঘর থেকে, যেই ঘরটা এল চাপোর সেফ হাউস নামে পরিচিত ছিল। আর যদি কখনো পুলিশও তার ঘরে রেড দিয়ে দিত, তাহলে সেই টানেলের মাধ্যমে পালিয়েও যেতে পারত। আসলে এল চাপো যেহেতু এই ব্যবসার সাথে নিজেকে অনেক বছর যাবতই জড়িয়ে রেখেছে, এই জন্য এই ব্যবসার প্রত্যেকটা নিয়ম সে খুব ভালো করে জানতো। এই জন্য পুলিশও তাকে কোনোভাবে ধরতে পারছিল না। নভেম্বর 2010 সালে ওটেমেসাতে ঠিক এমনই একটা টানেল পাওয়া যায়, যেটার মধ্যে ঠিক একই রকমের ব্যবস্থা ছিল। আর তাছাড়া মাটির নিচে রেল লাইনের ব্যবস্থাও করা হয়েছিল, যাতে করে যখন গর্ত করা হবে তখন খুব সহজেই মাটিগুলোকে সরানো যায়, আর পরবর্তীতে সেই লাইন দিয়ে ড্রাগও সাপ্লাই করা যায়। 2012 সালে তিজুয়ানা এবং 2013 সালে আবারও ওটেমেসাতে এমনই আরও কয়েকটা টানেল পাওয়া যায়। তার এত সুন্দর দক্ষতা আর টানেল দিয়ে সে যে ব্যবসাটা দাঁড় করিয়েছে, এটা দেখার পরে তাকে দ্য কিং অফ টানেল বলা শুরু করে দেয়। আসলে সে তার টানেলগুলো এতটাই গভীরে নিয়ে করত যে যদি উপর দিয়ে গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারও চালানো হতো, সেইটাও ডিটেক্ট করতে পারতো না নিচে গর্ত আছে। আর টানেলের যেই গর্তগুলো জমিনে করা হতো, সেগুলোকেও সে চালাকি করে লুকিয়ে ফেলতো, যেমন বাথরুম দিয়ে দিত অথবা সেখানে কোনো বাথডব বসিয়ে দিত। যখন সে টানেল বানানোর রাস্তা চুজ করত, তখন সে খুবই কেয়ারফুলি সেই জায়গাটা চুজ করত। আসলে সে আমেরিকা আর মেক্সিকোর বর্ডারে অবস্থিত ওটিমেসা শহর থেকেই সমস্ত কাজটা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিল। সে মূলত ওটেমেসাকে চুজ করেছিল 3টা কারণে। তার মধ্যে প্রথম যেই কারণটা ছিল, সেটা ছিল এইটা বিশাল বড় 2টা সাপ্লাই হাব, টিজুয়ানা এবং স্যান ডিয়াগোর খুবই কাছে ছিল। আর এই জন্য এই 2টা হাবের মাধ্যমে ড্রাগ সাপ্লাই করা ছিল খুবই সহজ একটা ব্যাপার। দ্বিতীয় যেই কারণটা ছিল, সেটা ছিল এইটা ছিল একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে বড় বড় কিছু কোম্পানির ফ্যাক্টরি ছিল, আর যেহেতু এই ফ্যাক্টরিগুলো অনেক বেশি শব্দ করত আর এখানে যানজটও সবসময় লেগে থাকতো, এই জন্য এত হইচই চিল্লাচিল্লির মাঝখানে টানেল খোঁড়া ছিল খুবই ইজি একটা ব্যাপার। কারণ গর্ত করার যেই শব্দ, সেই শব্দ ফ্যাক্টরির শব্দের সাথে পুরোপুরি মিশে যেত। এই জন্য কেউ বুঝতেই পারতো না কে গর্ত করছে আর কে ফ্যাক্টরি কাজ করছে। আর 3 নম্বর যেই কারণটা ছিল, সেটা ছিল এখানের মাটি। আসলে এখানের মাটি তুলনামূলক একটু নরম ছিল, কারণ যেহেতু একপাশে সমুদ্র ছিল, এই জন্য সমুদ্রের চাপে মাটিগুলো একটু নরম হয়ে যেত, যেই জন্য টানেল খুঁড়তে অনেকটা ইজি হতো। আর যেহেতু অন্য পাশে পাহাড়ও ছিল, এই জন্য এত গর্ত করা সত্ত্বেও পাহাড়ের চাপে মাটিগুলো কিছুটা শক্ত হয়েও থাকতো, যেই জন্য টানেলগুলো কোল্যাপস করতো না। মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে টানেল খোঁড়ার জন্য এই শহরটা ছিল এল চাপোর জন্য পারফেক্ট একটা শহর। পরবর্তীতে 9 জুন 1993 সালে ফাইনালি মেক্সিকান পুলিশ এল চাপোকে অ্যারেস্ট করে ফেলে। পরবর্তীতে তার বিচার করে তাকে 20 বছরের জন্য জেলের মধ্যে বন্দী করা হয়। কিন্তু এই জেলটাও তার জন্য তার একটা অফিসই হয়ে গিয়েছিল। সে জেলের কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে তার সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতো, এমনকি সে বিজনেস মিটিংগুলোও ভেতরে আয়োজন করত, যাতে করে তার বিজনেসটা বাইরে আরামসেই চলতে পারে। তবে এরপরে 2001 সালে মেক্সিকোর সুপ্রিম কোর্ট এমন একটা আইন পাশ করে, যেটার জন্য ইউএস আর মেক্সিকোর মধ্যে কয়েদি আদান প্রদান করা অনেকটা ইজি হয়ে গিয়েছিল। এখন এল চাপো এটা খুব ভালো করেই জানতো যে যেহেতু সে আমেরিকার মধ্যে ড্রাগ সাপ্লাই করেছে, এই জন্য আমেরিকা চাইবে যে কোনো মূল্যে তাকে আমেরিকার জেলে নিয়ে বন্দি করতে। তবে যদি এমনটা করা হয়, তাহলে তার জন্য সেখান থেকে পালানো খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্য প্রথমবারের মতো সে মেক্সিকোর জেল থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। সে জেলের কর্মকর্তাদেরকে $2.5 মিলিয়ন ঘুষ দেয়। এরপরে সে লন্ডি বয় হয়ে সেখান থেকে আরামসে পালিয়ে চলে যায়। এরপরে পরবর্তী 13 বছর যাবৎ এল চাপো তার টানেল, ড্রাগের বিজনেস এবং বিভিন্ন অপকর্ম করে মেক্সিকো এবং আমেরিকান সরকার দুজনকেই বিরক্ত করে দিয়েছিল। তবে ফাইনালি 13 বছরের কঠোর পরিশ্রমের পরে মেক্সিকোর একটা এজেন্সি এল চাপোর এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যায়। এরপরে মেক্সিকন পুলিশের সাহায্যে সেখানে রেডও দিয়ে দেওয়া হয়, কিন্তু সেখান থেকেও সে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে রেখেছিল। সে বাথটবের নিচে একটা গর্ত করেছিল, যেটা দিয়ে সে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে সেখানের অথরিটি তাকে খুব বেশি দূর যেতে দেয়নি। ফাইনালি তাকে আরও একবার, দ্বিতীয়বারের মতো অ্যারেস্ট করা হয়। এখন তাকে মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর জেল এলটি প্লানোতে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে তাকে একটা স্পেশাল রুমের মধ্যে রেখে সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে তার উপরে 24 ঘন্টা নজরদারি করা হয়। কিন্তু এর মাত্র 1 বছর পরে 11 জুলাই 1915 সালে যখন সে ভাত খেয়ে তার সেলের মধ্যে হাঁটাহাঁটি করছিল, তখন 8:50 সময় তাকে শেষবারের মতো তার সেলের বাথরুমের কাছে দেখা গিয়েছিল। আসলে তার এই পুরো রুমটার মধ্যে শুধুমাত্র শাওয়ার এরিয়াটাই ক্যামেরার বাইরে ছিল, আর পুরো এরিয়াটা ক্যামেরার আন্ডারে ছিল। তবে যখন আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এল চাপো কোনোভাবেই ক্যামেরার আন্ডারে আসছিল না, তখন তারা দ্রুত জেলের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এই পুরো ব্যাপারটাকে চেক করার সিদ্ধান্ত নেয়। তবে যতক্ষণে গার্ডরা সেখানে গিয়ে চেক করে, ততক্ষণে এল চাপো এখান থেকে পালিয়ে গেছে। আসলে সে খুবই চালাকি করে শাওয়ার এরিয়াতে বিশাল বড় একটা গর্ত করে, যেই গর্তটা অন্য একটা টানেলের সাথে গিয়ে কানেক্ট হয়।
আর এই টানেলটা এখান থেকে 1.5 কিলোমিটার দূরে একটা কনস্ট্রাকশন সাইডে গিয়ে শেষ হয়েছিল। এই টানেলটা ছিল মাটি থেকে 33 ফুট নিচে আর 5 ফুটের চেয়েও বড় একটা টানেল ছিল, যেটার মাধ্যমে যেই কোনো মানুষ আরামসেই পার হয়ে যেতে পারবে। কিন্তু এইবার সে বাইরে বেশি দিন থাকতে পারেনি, কারণ 8 জানুয়ারি 2016 সালে মেক্সিকান মেরিন বাহিনী আরও একবার তার সেভ হাউসে গিয়ে আক্রমণ করে দেয় আর ফাইনালি তাকে আরও একবার অ্যারেস্ট করে ফেলা হয়। কিন্তু এইবার আমেরিকান সরকার কোনোভাবেই রিস্ক নিতে চাইছিল না। এই জন্য 2017 সালে এল চাপোকে মেক্সিকান গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্টের হাতে ট্রান্সফার করে দেয়। আর বর্তমানে সে সুপার ম্যাক্স জেল কলোরাডোতে তার আজীবনের সাজা কাটছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যত বেশি সিকিউরিটি হোক না কেন, আমেরিকান সরকার প্রত্যেকটা সময় এটা নিয়েই ভয়ে থাকে যে এল চাপো না আবারও এখান থেকে পালিয়ে চলে যায়। যাই হোক, আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমাকে নতুন দেখলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।